আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক। সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের। বিবিসির বিরুদ্ধে ৬১,০০০ কোটি টাকার মানহানির মামলা ট্রাম্পের। হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার। সর্বশেষ জানাবো রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনে হামলা। শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথিকে কুমিল্লা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সোমবার ১৫ ডিসেম্বর বিকেলে কুমিল্লা নগরের জেলখানা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা জিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, খাদিজা ইয়াসমিন কুমিল্লায় অবস্থান করেছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে জেলখানা সড়ক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় তাকে আটক করা হয় এবং পরবর্তীতে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। গত ৫ ডিসেম্বর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। বাবার সঙ্গে দেখা করতে সোমবার খাদিজা ইয়াসমিন কুমিল্লায় আসেন বলে জানা গেছে। সূত্রটি আরও জানায়, অপরাধ চক্রের সঙ্গে আর্থিক লেনদেন এবং পলাতক সহযোগীদের সহায়তায় বিষয়টি তার সম্পৃক্ততা থাকতে পারে। এছাড়া অন্য কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। সীমান্ত উত্তেজনার মধ্যে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের। থাইল্যান্ডের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে সোমবার ১৫ ডিসেম্বর ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাহুল গত সপ্তাহে সংসদ ভেঙে দেওয়া নির্ধারিত সময়ের আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সংসদের সবচেয়ে বড় দল বিরোধী পিপলস পার্টির সঙ্গে বিরোধের জোরে আনুতিন এই সিদ্ধান্ত নেন। রাজনৈতিক সংকটের মধ্যেই থাইল্যান্ড প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতেও জড়িয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। প্রতিবেদন অনুসারে থাইল্যান্ডের নাগরিকরা এই নির্বাচনে ৫০০ জন সংসদ সদস্য নির্বাচন করবেন। এর মধ্যে ৪০০ জন নির্বাচিত হবেন সরাসরি ভোটে এবং ১০০টি আসন বরাদ্দ থাকবে দলীয় তালিকার ভিত্তিতে। প্রতিটি দল সর্বোচ্চ ৩ জন প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দিতে পারবে বলে জানা গেছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৯ এপ্রিলের মধ্যে ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে। এরপর ১৫ দিনের মধ্যে নতুন সংসদকে স্পিকার নির্বাচন এবং তারপর প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। আনুতিন ২০২৩ সালের আগস্টের পর থেকে থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী। সংবিধান সংস্কারের প্রক্রিয়া শুরু করবেন এবং জানুয়ারির শেষের দিকে সংসদ ভেঙে দিবেন, এমন শর্তে গত সেপ্টেম্বর মাসে পিপলস পার্টির সমর্থনে প্রধানমন্ত্রী হন আনুতিন। ৬৯ বছর বয়সী আনুতিন একজন অভিজ্ঞ রাজনীতিক। রয়টার্স বলছে, কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতের কারণে বর্তমানে থাইল্যান্ডের জাতীয়তাবাদী মনোভাব বেড়েছে, যা আনুতিনের জন্য রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে। বিবিসির বিরুদ্ধে ৬১,০০০ কোটি টাকার মানহানির মামলা ট্রাম্পের। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৬১,০০০ কোটি টাকা। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন আইনসভায় বৈঠকস্থল ক্যাপিটাল হিলসে সমর্থকদের হামলার নির্দেশ দিচ্ছেন এমন একটি সম্পাদিত ভিডিও প্রতিবেদনে প্রকাশের জেরে এই মামলা করা হয়েছে। স্থানীয় সময়ে সোমবার ১৫ ডিসেম্বর এই মানহানির মামলা করেন তিনি। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ওই সময় ট্রাম্প দাবি করেছিলেন যে নির্বাচনে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলসে হামলা চালান তার সমর্থকরা। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এই হামলায় উস্কানি দেওয়ার জন্য ট্রাম্পকে দায়ী করা হয়, যদিও তিনি শুরু থেকেই এটি প্রত্যাখ্যান করে আসছিলেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের নির্বাচনের আগ মুহূর্তে বিবিসি তাদের প্যানোরামা ডকু সিরিজে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করে। এই প্রতিবেদনে বোঝানো হয় যে ক্যাপিটাল হিলসে হামলার জন্য সমর্থকদের উস্কানি দিয়েছেন ট্রাম্প, আর ওই প্রতিবেদনের জেরেই মামলা করেছেন ট্রাম্প। বিবিসি তার কাছে এজন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল। তারা বলেছিল, বিভিন্ন ক্লিপ এডিট করে প্রতিবেদনটি এমনভাবে তৈরি করা হয়েছিল, এতে মনে হয়েছে ক্যাপিটাল হিলসে হামলার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন তিনি। তবে ওই ভিডিও প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রে প্রকাশ করা হয়নি। চলতি বছর বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দেন ট্রাম্প। হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত অস্ত্রের একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব।
ঘটনার প্রধান সন্দেহভাজন একজনের আত্মীয়ের বাসার পাশ থেকে এটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র। মঙ্গলবার 16 ডিসেম্বর র্যাবের একটি সূত্র জানায়, হামলার ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের ব্যবসা সংলগ্ন একটি স্থান থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতটি ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজন ইতিমধ্যে দেশ ছেড়ে ভারতে চলে গেছে। যমুনা নিউজকে দেওয়া তথ্য অনুযায়ী সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর শুক্রবার 12 ডিসেম্বর ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেল যোগে সীমান্ত অতিক্রম করে ভারতে পালায়। সূত্রের ভাষ্য অনুযায়ী ঘটনার পরপরই তারা একটি প্রাইভেট কারে রাজধানীর মিরপুর এলাকা থেকে আশুলিয়া হয়ে গাজীপুর অতিক্রম করে ময়মনসিংহে পৌঁছায়। সেখানে গিয়ে তারা ব্যবহৃত গাড়িটি পরিবর্তন করে অন্য একটি প্রাইভেট কারে ওঠে। পরে ওই গাড়িতে করে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার এলাকার একটি পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় মোটরসাইকেলে করে তাদের ভুটিয়াপাড়া সীমান্তে নেওয়া হয়। সীমান্ত পার হওয়ার পর ভারতে তাদের গ্রহণ করে নেয় আরেক ব্যক্তি। উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হয় তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করছে। রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা। সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়েছে ইউক্রেন। সাবমেরিনটি রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দরে ছিল। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ জানিয়েছে, তাদের হামলায় সাবমেরিনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার 15 ডিসেম্বর এক বিবৃতিতে এসবিইউ বলেছেন, ইতিহাসের প্রথমবারের মতো সামুদ্রিক বেবি ড্রোন ব্যবহার করে সাবমেরিনে হামলা চালানো হয়েছে। এতে কিলো ক্লাসের এই ডুবন্ত জাহাজটি অকার্য হয়ে গেছে বলে তারা দাবি করছে। সাবমেরিনটিতে 4টি ক্যালিবার ক্রুজ মিসাইল লঞ্চার রয়েছে বলেও এসবিইউ জানিয়েছে, যা দিয়ে ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালানো হতো। ইউক্রেনের এই দাবি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। দুই দেশের মধ্যে চলা যুদ্ধ বন্ধে জার্মানির বার্লিনে যখন বেশ জোরসোর আলোচনা হচ্ছে, এর মধ্যেই রুশ নৌবাহিনীর সাবমেরিনে হামলার তথ্য জানান ইউক্রেন। আলোচনার মধ্যে এই হামলা চালিয়ে ইউক্রেন মূলত এই বার্তা দিতে যাচ্ছে যে তারা এখনো রাশিয়ার বিশাল ক্ষতি করতে সক্ষম। ছবি দ্য ওয়ার্জ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে মন্তব্য করেন, আলোচনায় জেলেনস্কির কোনো কার্ড নেই। এরপর থেকেই ভিয়েত হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এর আগে রুশ সংশ্লিষ্ট কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে ইউক্রেন। এর জবাবে রাশিয়াও পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক জানিয়েছেন, রাশিয়ার সাবমেরিনে হামলার মাধ্যমে নৌযুদ্ধে তারা নতুন মাইলফলক স্পর্শ করেছে, কারণ সমুদ্রের মধ্যে সাবমেরিনে হামলা চালানোই সবচেয়ে বেশি কঠিন। এদিকে গত 3 বছরের মতো এবারও শীতকাল শুরু হওয়ার পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে রাশিয়া। এছাড়া ইউক্রেনের পূর্ব দিকে আরও ভূখণ্ড দখলে নেওয়ার চেষ্টা চলছে।